সেবার কলকাতা ছাড়া হতে হয়েছিল প্রায় কয়েক মাসের জন্য। তারানাথের বাড়িতে শেষ কবে গেছি তার স্মৃতি তখন আমার কাছে আবছা হয়ে এসেছে। কোম্পানির নতুন এক প্রজেক্টের কাজে আমাদের কয়েকজনকে পাঠানো হলো বর্ধমানের শ্রীবাটি নামের একটি অঞ্চলে। তখন আমি আমার ক্ষমতার ব্যাপারে অবগত। তারানাথের থেকে জানতে পেরেছি অনেক অজ্ঞাত ইতিহাস ও আশ্চর্য সমাপতনের কথা। তবে সেই মুহূর্তেই চাকরি ছেড়ে নিজের বাড়িতে টোল খোলবার মতন সিদ্ধান্ত নেইনি বা ভাবতেও পারিনি। তো যাই হোক, শ্রীবাটি গ্রামে আমরা এসেছি মোট 3 জন। আমি, আমাদের নতুন সার্ভেয়ার সাহেব নির্মল কাঞ্জিলাল এবং কোম্পানির মেজকর্তা সুরঞ্জন সোম। আমাদের কাজ বিশেষ কিছু নেই এখানে, কেবল এই শ্রীবাটি গ্রামের উত্তরে এক বিশাল জঙ্গলাকীর্ণ জায়গা সহ একটি দুর্দশাগ্রস্ত নীলকুঠি বিক্রি হবে এই প্রস্তাব পেয়ে এখানে ছুটে আসা। আমার কোম্পানি এখন প্রসারীকরণের কাজে তৎপর হয়ে পড়েছে ভীষণভাবে। যেখানেই সস্তায় জমি বিক্রয়ের বিজ্ঞাপন দেখতে পায় সেখানেই আমাদেরকে পাঠিয়ে দেয় পরিবেশ, মাটি ও মালপত্র সরবরাহের ব্যবস্থা খুঁটিয়ে পর্যবেক্ষণ করবার জন্য। এই ঘটনা সিমডেগার ওই পাসাংমারার গানের কাহিনীর অনেক পরের। যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। আমাদের 3 জনের থাকবার ব্যবস্থা হয়েছে শ্রীবাটি গ্রামের অনেক পুরনো জমিদার দুর্গারঞ্জন মুখার্জি বাবুর বাড়িতে। তিনি যদিও এখন আর বেঁচে নেই, তবে দলিলপত্র বুঝিয়ে দেওয়ার তাগিদে তার ছোট ছেলে আমাদের আগমনের পত্র পেয়ে আগের থেকেই চাকরির থেকে সপ্তাহখানেকের ছুটি নিয়ে তার পৈতৃক ভিটেতে এসে উঠেছেন। এবং শুধু তাই নয়, যাবার দিন আমাদের ট্রেন নির্দিষ্ট স্টেশনে ঢোকবার পূর্বেই গরুর গাড়ি সহ আমাদের অভ্যর্থনা জানানোর জন্য তিনি সেখানেই উপস্থিত ছিলেন। কুশল বিনিময়ের পর আমরা প্রত্যেকে গাড়িতে চেপে বসলাম। মনিবের সংকেত পেয়ে গারোয়ান চাকা গড়ালো জমিদার বাড়ির উদ্দেশ্যে। প্রয়াত জমিদারের ছোট ছেলের নাম নিকুঞ্জ মুখার্জি। হাসি খুশি মিশুকে প্রকৃতির মানুষ। সার্ভেয়ার সাহেব নিজের 2 হাতের তালু ঘষে গরম করছে দেখে তিনি বললেন, এখানকার হাওয়াটা বেশ ঠান্ডা, তাই না? আমিও তো কাজের সূত্রে এই বছর 10 হয়ে গেল হাওড়ায় থাকি। তবে এখানেই যেহেতু বড় হয়ে ওঠা, পড়াশুনো সমস্ত কিছু মিটেছে, তাই এখানকার আবহাওয়ার সঙ্গে আমি বেশ পরিচিত। আমার অসুবিধা হয় না। ও ভালো কথা, যেটা জিজ্ঞেস করার ছিল, আপনাদের নিশ্চয়ই এখানে কয়েকদিন থাকবার প্রয়োজন হবে। সার্ভেয়ার সাহেব বললেন, হ্যাঁ, তা তো 2-3 দিন থাকতেই হবে। কেন, কোম্পানি জানায়নি আপনাকে এ ব্যাপারে? না, জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাজের জায়গা থেকে জরুরি তার এসেছে যে আমাকে কাল অফিসে যেতেই হবে। 1 সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়েছিলাম, কিন্তু বিধিবাম আমি বাড়ির কেয়ারটেকার মোহনলালকে সব বুঝিয়ে দিয়েছি। ওই আপনাদের সমস্তটা ঘুরে দেখাবে, কেমন? আর আপনাদের সমস্তটা পছন্দ হলে দলিলপত্রের ব্যাপারটা আমি যত তাড়াতাড়ি হোক এখানে এসে বা আপনাদের কলকাতার অফিসে গিয়ে মিটিয়ে নেব। খবর তো ঠিক পেয়েই যাব, কি বলেন? মেজকর্তা বললেন, আপনার কোনো চিন্তা নেই, আমি কোম্পানির মেজকর্তা শ্রী সুরঞ্জন সোম। আরে জানি জানি, আপনাদের প্রত্যেকের নাম আমি জানি। তদারকি আবেদনের পত্রে আপনাদের 3 জনের নাম ও পদ লেখা ছিল। মেজকর্তা হয়তো একটু গাম্ভীর্যের সাথে নিজের পরিচয়টুকু দিতে চেয়েছিলেন, কিন্তু এই ভদ্রলোক খুব মামুলিভাবে এই বিষয়টিকে বর্ণনা করে সে পরিকল্পনায় জল ঢেলে দিল। সার্ভেয়ার সাহেব আমার দিকে তাকিয়ে একটা গুপ্ত চাপা হাসি দিয়ে অন্যদিকে তাকালেন। আমিও ব্যাপারটি যত তাড়াতাড়ি সম্ভব মাথার থেকে ঝেড়ে ফেলার জন্যে দৃষ্টি ফেললাম রাস্তার দিকে। স্টেশন সংলগ্ন অঞ্চলে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ তবুও গুটি কয়েক লোকজন দেখা যাচ্ছিল এদিকে ওদিকে। আমাদের গরুর গাড়ি যত এগিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে, ততই যেন বাইরের পরিবেশ ধীরে ধীরে প্রকৃতি নির্ভর হয়ে পড়ছে। ছাড়া ছাড়া মাটির তৈরি বাড়িঘর, সামনে গোবর ছড়া দিয়ে নিকিয়ে রাখা মস্ত মস্ত উঠোন, এসবের ফাঁকে ফাঁকে 1-2 মুদি ও আনাজপাতির দোকান। তবে চলমান জীবনযাত্রার ছাপ থাকলেও রাস্তাঘাটে বা বাড়ির উঠোনে মানুষ দেখতে পাচ্ছি হাতে গোনা। দোকানদারেরা অলস নেত্রে আমাদের গাড়িটির দিকে চেয়ে রয়েছেন তো চেয়েই রয়েছেন। কেমন যেন একটা ছমছমে অবর্ণনীয় পরিবেশ সর্বত্র।
বর্তমান সময়কালের সবচাইতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আমরা যেন এসে পড়েছি বলে মনে হয়। ভূস্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত আর বিশেষ কিছু কথা হলো না। চুনবালি খসা বিরাট 3 তলা বাড়িটির সামনে পৌঁছতেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ব্যস্ত হয়ে এসে আমাদের ব্যাগপত্র নামিয়ে নিলেন। মেজকর্তা চশমা কপালে তুলে অবাক চোখে বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ জরিপ করছেন। সার্ভেয়ার সাহেব বুক ভরে নিঃশ্বাস নিয়ে উৎসুক হয়ে বললেন, আহ, এই না হলে প্রকৃতির জাদু! কি বিশাল বিশাল গাছের মাঝে এমন পেল্লায় পুরনো বনেদি বাড়ির আশ্চর্য সমাপতন! এখানে দিব্যি কাব্য করা চলে মশাই। এই বাড়ি হাত ছাড়া করবেন না নিকুঞ্জবাবু। মিলিয়ে নেবেন। এককালে এমন স্থাপত্য দেখবার জন্য বা সময় ভিত্তিক ব্যবহারের জন্য বহু অর্থ বিনিয়োগ করবে মানুষ। যেভাবে মানুষ শহর ঘেঁষা হয়ে পড়েছে, তাতে বোঝাই যায় এমন জায়গাগুলির গুণমান ভবিষ্যতে আরও অনেক বাড়বে। এই বাড়ি বিক্রি করার কোনো পরিকল্পনা আমাদের নেই। তার উপর আপনাদের কোম্পানির কারখানা যদি আমাদের উত্তরের জায়গাটায় করা যায়, তবে সেই সুবাদে বাড়িটা মেস বানিয়ে দেওয়ার একটা পরিকল্পনায় আছি। আপনাদের কর্মী সুবিধাররা এখানে দিব্যি থাকতেও পারবে, চিন্তা নেই। ন্যূনতম ভাড়াতেই দিয়ে দেব বাড়িটা। দাদার সঙ্গে এই বিষয়ে চিঠি লেখালেখি হয়েছে, তারও একই মত। আসলে বাড়িটা ব্যবহার হতে থাকলে তার যত্ন থাকবে, নইলে মোহনলালের পক্ষে একা এই বাড়ির দেখভাল করাটাও সম্ভব হয়ে উঠছিল না। ততক্ষণে আমাদের ব্যাগ ও ট্র্যাঙ্কি নিয়ে ওই মধ্যবয়স্ক লোকটি খান 10 সিঁড়ি ও বারান্দা পেরিয়ে অন্দরমহলে প্রবেশ করেছেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, উনিই বুঝি মোহনলাল যিনি চলে গেলেন? হ্যাঁ, এই 2 প্রজন্ম ধরে ওরাই আমাদের বাড়ির ফরমাইশ থেকে শুরু করে চাকর বামুন মালিদের কাজের হিসেব, মাইনেপত্র সব দেখাশোনা করে আসছে। এখন যদিও ও ছাড়া এই বাড়িতে আর কেউ নেই, বাবা চলে যাওয়ার পর কাকা কাকিমা তাদের ছেলেমেয়েরাও গ্রাম ছাড়ল। মাকে নিয়ে চলে গেল দাদা। এক কথায় বলা যায় বাবার জন্যই সবাই এখানে আটকে ছিলেন বলে মনে হয়। আপনাদের চিন্তা নেই, মোহনলাল সব বিষয়ে পারদর্শী। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই করে দেবে। আমরা এখানে ছুটি কাটাতে আসিনি নিকুঞ্জবাবু, আপনি তো চিন্তা করবেন না এসব নিয়ে। কালকের মধ্যে কাজ মিটে গেলে আমরা কালকেই বেরিয়ে পড়ব বিকেলের ট্রেনে। না না, আচ্ছা বেশ। আসলে যাই হোক, চলুন এখন তো ভিতরে চলুন। আজ আর নীলকুঠির দিকে গিয়ে ঘুরে সমস্তটা দেখে আসবার সময় নেই। চলুন বিভূতিবাবু। সার্ভেয়ার সাহেব আসুন। মেজকর্তা যে গাড়িতে আসবার সময়ের ব্যাপারটার ঝালটা একটু হলেও ঝাড়লেন, তা তার চোখ মুখের হাবভাবে বুঝে নিতে অসুবিধা হয় না। তবে নিকুঞ্জবাবু বিচক্ষণ ব্যক্তি, তিনি বিষয়টাকে গায়েই না মেখে হাসি মুখে আমাদের নিয়ে প্রবেশ করলেন অন্দরমহলে। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই এক বিরাট বৈঠক ঘর এবং তার 2 ধার থেকেই উঠে গেছে ওপর তলায় যাবার সিঁড়ি। নিচের তলায় বৈঠক ঘরকে কেন্দ্র করে গোটা 5 ঘর রয়েছে। তার মধ্যেই একটি ঘরের ভেতরে দেখলাম মোহনলাল আমাদের মালপত্র এনে নামিয়ে রেখেছে এবং সেই ঘরেরই বিছানার চাদর বিভিন্ন কোণ থেকে টেনে টেনে মসৃণ করবার চেষ্টা করছে। নিকুঞ্জবাবু আমাদের সেই ঘরটিতেই নিয়ে এলেন, বললেন, এটি এবং এর পাশের ঘরটি আপনাদের জন্য রাখা হয়েছে। দুটোতেই 2টো করে বিছানা রয়েছে। আপনারা চাইলে। আপনাদের বংশের শিকারের শখ ছিল নাকি কারোর? সার্ভেয়ার সাহেব প্রশ্নটি করলেন ঘরের একটি দেওয়ালের এক বিরাট গরু কিংবা ওই জাতীয় প্রাণীর ঝুলিয়ে রাখা খুলির দিকে দৃষ্টি ফেলে। বিরাট বিরাট শিং মুড়িয়ে এসে তাদের ডগা দুটো প্রায় ছুঁয়ে ফেলেছে। নিকুঞ্জবাবু বললেন, হ্যাঁ, বাবার এই জাতীয় বাতিক ছিল এককালে। এটি ঝাড়খণ্ডের এক জঙ্গলে শিকারে গিয়ে মেরেছিলেন বন্য জল মহিষ। এখনও খান 2 বন্দুক রয়েছে বহাল তবিয়তে, সেগুলো থাকে মোহনলালের জিম্মায়। বোঝেন তো, এত বড় বাড়ির দেখাশোনা করতে হয়। যদিও চোর ডাকাতের উপদ্রব নেই এই অঞ্চলে, তবুও ভয় দেখাবার উদ্দেশ্যে সেগুলোর যত্ন তো করা হয়। আপনারা চাইলে পাখি শিকারে যেতে পারেন। নীলকুঠির ওইদিকে বিভিন্ন প্রজাতির হরিয়াল দেখতে পাওয়া যায় এই শীতের মরশুমে। আমি বেজায় উত্তেজনা বোধ করলাম এই প্রস্তাবে। ভাবলাম সরাসরি না বলতে পারলেও সার্ভেয়ার সাহেবকে দিয়ে মেজকর্তাকে বলিয়ে একবার আমার হাতটা ঝালিয়ে নেব। সময় তখন বিকেল 4:15। আমরা কুয়োর জলে হাত মুখ ধুয়ে
খেতে বসলাম একসঙ্গে। একটি বিষয় আমার খুব মনে ধরল এই বাড়ির, সেটি হলো এত প্রতাপশালী ইতিহাস বহনকারী বংশেও নিচে বসে খাওয়ার রীতিটা রয়েছে। অর্থাৎ শৌখিন জীবনধারীদের মতন চেয়ার টেবিলে বসে ভোজনের রেওয়াজ নেই। ভাত, ডাল, মাছের ঝোল সহযোগে তৃপ্তি ভরে খাওয়া দাওয়ার পর আমাদের প্রত্যেকের জন্য নিজের হাতে পান বানিয়ে পরিবেশন করে নিজের ভাগেরটি মুখে পুরে চিবোতে চিবোতে নিকুঞ্জবাবু বললেন, আমি আর বেশি দেরি করব না, বুঝলেন মেজকর্তা? মানে সুরঞ্জনবাবু, আমার গাড়ি রয়েছে 5:25, ওটাই শেষ গাড়ি। আজকেই না বেরিয়ে পড়লে কাল সকাল সকাল অফিসে পৌঁছানো আর সম্ভব হবে না। এই মোহনলাল, এদিকে শোনো দেখি। মোহনলাল থালা বাসন ধুচ্ছিল কুয়োর পাড়ে। মনিবের ডাক শুনে গামছায় হাত মুছতে মুছতে এসে দাঁড়ালো। নিকুঞ্জবাবু উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বললেন, দেখো মোহনলাল, এনাদের রেখে যাচ্ছি আমি তোমার দায়িত্বে, কেমন? ওনারা যা যা যেভাবে চাইছেন সবটা ঘুরিয়ে দেখিয়ে দেবে কাল, কেমন? কোনো কিছুতে যেন ঘাটতি না থাকে। আমি ভূপতিকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমাকে স্টেশনে রেখে ও আবার গাড়ি নিয়ে চলে আসবে। ওকে আজ আর বাড়িতে যেতে দিস না, এই বাড়িতে রেখে দিস, যেহেতু কাল সকাল সকাল এনাদের নিয়ে বেরোতে হবে। যাক, আমি আসছি, কেমন? আমরা সকলে করজোড়ে বিদায় জানালাম নিকুঞ্জবাবুকে। অষ্টথাম বিশিষ্ট বিরাট বারান্দার থেকে ফিরে এসে তিনজনই বসলাম বৈঠক ঘরের চেয়ারে। মোহনলাল আবার অবশিষ্ট বাসনকোসন মাজবার জন্যই বোধহয় ব্যস্ত পায়ে কুয়োতলার দিকে এগোচ্ছিল। এমন সময় মেজকর্তা ওকে প্রশ্ন করলে, আচ্ছা মোহনলাল, নীলকুঠিরের ওদিকটায় লোকজন থাকে না? ওদিকে জনবসতি কিরকম? মোহনলাল থমকে দাঁড়িয়ে জবাব দিল, আগে ওদিকে তো ঘন জঙ্গল, আর জায়গা জমি বেশিরভাগটাই এই মুখুজ্জে বাড়ির, তাই ওদিকে কেউ থাকে না। জঙ্গল শেষ হতেই শুরু হয়েছে পাগলাতলা গ্রামের চাষের জমি, তাই ওই সীমানায় যাদের জমি জায়গা আছে তারা মাঝে সাঝে জঙ্গলের মধ্যে গরু ছাগল চড়াতে নিয়ে আসে, তাও কালে ভদ্রে। বলতে পারেন ওই জঙ্গলটা পুরোটাই পরিত্যক্ত। পাশে ছোট ছেলেমেয়েরা সেদিকে না যায়, তাই গ্রামের লোকজন একটা প্রবাদ রটিয়ে রেখেছে, ওই নীলকুঠি নাকি ভুতুরে। এমনিতে ওসব কিছু নেই বাবু। এই মুহূর্তে গাছপালা কাটার লোকজন পাওয়া যাবে তো? মানে যদি আমরা জায়গাটা কেনবার সিদ্ধান্ত নিই? তা পাওয়া যাবে বাবু, কালকেই যদি প্রয়োজন হয় তাহলে হয়তো বেশি লোকজন পাবো না। তবে আমি আর ওই গারোয়ান ভূপতি মিলে যতটা পারি করে দেওয়ার চেষ্টা করব। না না, এখনই লাগবে না, অগ্রিম জিজ্ঞাসাবাদ করে রাখছি, নইলে পরে গিয়ে আবার ওপর মহলে জবাব দিতে হবে। যাই হোক, আমি যাই, একটু গড়িয়ে নিই। এই বলে মেজকর্তা চলে গেল ঘরের ভেতরে। আমরা তিনজনই একই ঘরে থাকবার সিদ্ধান্ত নিয়েছি, তাই অন্য তৈরি ঘরটি আপাতত ফাঁকাই পড়ে আছে। আমি এবং সার্ভেয়ার সাহেব দুইজনই একটু বেরোলাম বাইরেটায়। যে রাস্তার থেকে গরুর গাড়ি চেপে আমরা এসেছিলাম সেই রাস্তা বরাবর এগিয়ে গেলাম অনেকটাই, নানা রকম গল্পগুজব করতে করতে। আলো পড়ে আসছে দেখে যখন আমরা ফিরে আসছি তখনই প্রথম চোখে পড়ল একটা জিনিস। একটি রাস্তা নেমে গিয়েছে জমিদার বাড়ির প্রবেশের মুখের খানিক আগের থেকেই ডান দিক বরাবর, যেটা আসার সময়েও চোখে পড়েনি আমাদের কারোরই। দুজনেই একটু দাঁড়িয়ে পড়লাম সেখানে। সার্ভেয়ার সাহেব ভ্রুকুটি করে বললেন, এই রাস্তা আবার কোথায় গেছে? যাবে নাকি বিভূতি? হ্যাঁ, চলুন একটু এগিয়ে দেখি, তাছাড়া বাড়ির কাছেই তো চলে এসেছি, সমস্যা নেই। আমরা এগোতে শুরু করলাম ওই পায়ে হাঁটা সুরকি বরাবর। রাস্তা আছে বটে, তবে তার মাঝে মাঝে গজিয়ে ওঠা কচি কচি ঘাসের চারা দেখলেই বোঝা যায় খুব একটা ব্যবহার করা হয় না এই পথ। আমাদের দুই পাশেই বাঁশঝাড় এবং কাণ্ডের গায়ে শ্যাওলা জমে যাওয়া আম কাঁঠালের ঘন জঙ্গল। জঙ্গলের ঘনত্ব সন্ধ্যা নামবার পূর্বেই আশেপাশের অঞ্চলটাকে নৈশ শীতলতায় ডুবিয়ে রেখেছে। ঝিঁঝিরা রাত হয়ে গেছে ভেবে আর্তনাদ করতে শুরু করেছে। আমরা এগিয়ে গেলাম প্রায় মিনিট 10 রাত পায়ে। পরক্ষণেই আমাদের দুজনেরই একত্রে চোখে পড়ল
একটা বিরাট ইট পাথরের ধ্বংসাবশেষের ওপরে জেগে আছে খান চারেক দুর্বল ছাদ ধসে পড়া ঘর। এই রাস্তাটি ওই সম্মুখের স্তূপাকার ধ্বংসাবশেষের সামনে গিয়ে মিলিয়ে গিয়েছে। জায়গাটি জমিদার বাড়ির উত্তর দিকে, সুতরাং অনুমান করাই যায় এটি সেই নীলকুঠি। সার্ভেয়ার সাহেব বললেন, সন্দেহ নেই এটাই নীলকুঠি। কি অপূর্ব রহস্যময় রূপ নিয়েছে দেখতে পাচ্ছ বিভূতি। সাজানো পরিপাটি বাড়িঘরের যেমন একটা সুদৃশ্যবান সৌন্দর্য আছে, ঠিক তেমনই অব্যবহৃত পরিত্যক্ত জায়গারও একটা ভয়ানক সৌন্দর্য রয়েছে। দিনের আলোয় জায়গাটিকে আরও চমৎকার লাগবে, এটা আমার বিশ্বাস। সুন্দর বা অসুন্দর যাই হোক না কেন, তা যে খানিকক্ষণে সার্ভেয়ার সাহেব। জায়গাটি যদি কোম্পানির হাতে যায় তবে তো মুহূর্তেই এই সৌন্দর্যের গরিমাকে নষ্ট করে এখানে ইট বালি লোহার জঙ্গল করে ফেলবে। আমাদের কনস্ট্রাকশন দল কতটা তৎপর আপনি তো জানেন। তা তুমি মন্দ বলনি। চলো, সন্ধ্যা নামলো বলে আর এখানে দেরি করা ঠিক নয়। ওদিকে মেজকর্তা উঠে পড়ল কিনা কে জানে। চলুন ফিরি। বলেই আমি ঘুরতে যাব, এমন সময় একটা আশ্চর্য জিনিস চোখে পড়তেই আমি একটু থমকে গেলাম। যে 4টি ঘর কোনো মতে দাঁড়িয়ে রয়েছে স্তূপের ওপরে, তার মধ্যের একটি ঘরে মুহূর্তের জন্য যেন একটা নীল রঙের আলোক বিন্দু দেখতে পেলাম। কয়েক ভগ্নাংশের জন্য চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। তারপর আবার সব স্বাভাবিক। সার্ভেয়ার সাহেবের ডাকে প্রকৃতিস্থ হলাম। বিভূতি, আর দেরি করো না, চলো এবার ফিরি, সন্ধ্যা নেমে গেছে। আমি ঘরটির দিকে আর একবার জরিপ করে হাঁটতে শুরু করলাম। মাথার মধ্যে একটা বিষয় প্রশ্রয় পেল, হয়তো ভুল দেখেছি অথবা জোনাকির আলো আমার চোখে অন্ধকারের মধ্যে ধাঁধা দিয়েছে। জমিদার বাড়ি ফিরে এসে দেখলাম মেজকর্তা তখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। মোহনলালের সঙ্গে ভূপতি নামক গরুর গাড়ির চালক হাতে হাত লাগিয়ে দ্রুত রাতের খাবার তৈরি করে দিল। খেতে বসে প্রশ্ন করলাম, আচ্ছা মোহনলাল, এই বাড়ির থেকে বেরিয়ে বাদিকের থেকে যে রাস্তাটা নেমে গিয়েছে, ওই রাস্তা ধরে আমি এবং সার্ভেয়ার সাহেব আজকে গেছিলাম। যে ভাঙা বাড়িটার সামনে গিয়ে রাস্তা শেষ হয়েছে, ওটাই কি নীলকুঠি, তাই তো? আরে না না বাবু, ওটা তো বড় কর্তার বাবার, মানে আমাদের নিকুঞ্জ দাদা বাবুর দাদুর বাড়ি ছিল। জমিদার দুর্গারঞ্জন মুখার্জির বাবা এই বাড়িঘর তৈরি করার আগে ওই বাড়িতেই থাকতেন। বলতে পারেন ওটাই ছিল পুরনো জমিদার বাড়ি। এই বাড়ি পরে তৈরি করেছেন তার ছেলে, ওই দুর্গারঞ্জন মুখার্জি। তবে নিকুঞ্জবাবুর দাদু যখন মারা যায় তখন আমাদের দুর্গারঞ্জন মুখার্জি অনেক ছোট, ওই বয়স ছিল ধরুন 7-8 বছর। আমার বাবাই কোলে পিঠে করে মানুষ করেছিল নিকুঞ্জ দাদা বাবুর বাবাকে। বাবার বয়সও তখন বেশি ছিল না, নিজের ভাইয়ের মতন আগলে রাখতেন দুর্গারঞ্জনকে। জমিদার দুর্গারঞ্জন আমার বাবাকে নিজের দাদার থেকে কম কিছু ভালোবাসতেন না। সেই সূত্রেই আমিও এই বাড়ি ছাড়তে পারিনি বাবু। তারপর জমিদার বাবু চলে যাওয়ার পর আমার বাবাও সেই শোকেই মারা যান। এখন সবাই কাজের সূত্রে যে যার দিকে বেরিয়ে গেছে, আমি একাই এখানে পড়ে আছি স্মৃতি আঁকলে। আপনারা ওই পথ ধরেই যাবেন নীলকুঠিতে, তবে সেটা আরও খানিকটা দূরে, নইলে গরুর গাড়ির আর কি প্রয়োজন ছিল বলুন? এই কথাটা আমারও যে মাথায় আসেনি তা নয়। সার্ভেয়ার সাহেবও বোধহয় এই কারণেই বাড়িতে এসে কিছু আলোচনা করেনি মেজকর্তার সাথেও। সেই মুহূর্তেই সার্ভেয়ার সাহেবের সাথে চোখাচোখি হতেই উনি একটা বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি ফোটানোর চেষ্টা করলেন ওনার চেহারায়, যেন কি বোকামি না করে ফেলেছি আমি এই প্রশ্নটি করে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে এসে শুয়ে পড়লাম সকলেই। আমার চোখে এত তাড়াতাড়ি ঘুম নেমে এলো যে এখানে আর অন্য দুজন সঙ্গীর নিদ্রাপূর্বের কর্মকাণ্ড উল্লেখ করতে পারছি না। ভোর নাগাদ একটা খারাপ স্বপ্ন দেখলাম আমি। আমার স্বপ্নগুলি যে জলের মতো বাস্তবে পরিণত হয়ে যায় তা তোমাদের আগেই বলেছি।
তবে এই স্বপ্ন দেখবার ক্ষমতাটুকু সেবার আমায় অসম্ভব অস্বস্তি ও মানসিক চিন্তায় ফেলে দিয়েছিল। হঠাৎ দেখলাম আমি এক চিকিৎসালয়ের রোগশয্যার পাশে বসে রয়েছি চিন্তিত মুখে, আর রোগাক্রান্ত চেহারা নিয়ে চোখ বুজে আমার সম্মুখে শায়িত অবস্থায় আছে আমার সহধর্মিণী। বেশিক্ষণের স্বপ্ন নয়, এটুকু দৃশ্যই ঘুরিয়ে ফিরিয়ে 3-4 বার আমার সামনে ও মননে মস্তিষ্কে পাক খেতে খেতেই আমার ঘুম ভেঙে গেল। কি অশুভ স্বপ্ন বলতে পারেন? মনের মধ্যে এমন দুশ্চিন্তা থাকবার কারণে কিনা জানি না, ঘরের ভেতরে একটি মানুষ যে ইতিমধ্যেই নেই তা প্রথমে লক্ষ্য করতে পারিনি। আমি অপেক্ষাকৃত ছোট বিছানাটায় একাই শুয়েছিলাম। সার্ভেয়ার সাহেব ও মেজকর্তা শুয়েছিল পাশের বড় রাজসিক কায়দার পালঙ্কে। তবে এখন সেখানে কেবল শুয়ে আছে সার্ভেয়ার সাহেব একা। মেজকর্তার সকালে হাঁটতে যাওয়ার বাতিক আছে শুনেছি, তবে কি সে সেই জন্যই বেরিয়েছে? আমিও আলোয়ান চাপিয়ে বিছানা ছেড়ে বাইরের বৈঠক ঘরে এলাম। এসে দেখলাম আমার ধারণা ভুল নয়। রান্নাঘর থেকে মোহনলাল কাল রাতের এঁঠো বাসনকোসন নিয়ে বেরোচ্ছে কুয়োতলায় যাবে বলে। সে আমায় দেখেই বলল, আরে আপনিও উঠে গেছেন? আমি তো ভেবেছিলাম আপনারা শহুরে মানুষ, অন্তত সকাল 8টা না বাজলে আপনাদের ঘুম ভাঙবে না। আপনাদের মেজকর্তা প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমাকে ডেকে দরজা খুলিয়ে বাইরে হাঁটতে চলে গেলেন। বাবু, এখনই কি চা দেবো আপনাকে? না না, এখন চায়ের প্রয়োজন নেই, তুমি কাজ মিটিয়ে নাও, তারপর সার্ভেয়ার সাহেব উঠুক, একেবারে তখন চা দিও, কেমন? বেশ, তাই হবে। যাই, আমিও একটু যাই, দেখি মেজকর্তার সঙ্গে যোগ দিতে পারি কিনা। এই কথা বলে আমিও বেরিয়ে গেলাম বাইরে। উঠোন পেরিয়ে রাস্তায় পড়া মাত্রই একটা কথা মাথায় এলো আমার। কাল রাতে যখন ওই ভাঙা বাড়িটার ব্যাপারে কথাবার্তা বলছিলাম, তখন মেজকর্তা একেবারে চুপ করেছিল। তাহলে হতেই পারে কাল হয়তো সে কিঞ্চিত হলেও অভিমান করেছে আমাদের ওপর, তাকে এসে বিষয়টা না জানানোর জন্য। আর সেই কারণেই আজ সকালে তার সেদিকে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এসব ভেবে আমি সেই পথেই নামলাম আবার। কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির, যা আমার মতো শখের লেখকের পক্ষে ফুটিয়ে তোলা সম্ভব নয়। তবুও বলে রাখি, কুয়াশা মাখা শীতল বনানীর ভেতর থেকে হেঁটে চলতে চলতে মনে হয় যেন কোনো স্বর্গলোকের যাত্রী হয়ে এগিয়ে চলেছি দেবতাদের পাদমূলে। নাম না জানা কোনো বন্য ফুলের মন মাতানো সুগন্ধ ছড়িয়ে রয়েছে আগাছার ফাঁকে ফাঁকে। সূর্যালোকের স্নিগ্ধ অভিষেক ঘটছে দৈত্য প্রমাণ গাছগুলির পাতার ফাঁকের থেকে। সে আলোর কমলা ছটা কুয়াশায় মিশে গিয়ে কি মধুর মধুর আলোক রেখা অঙ্কন করে রেখেছে ঘোলাটে চড়াচড়ে। এমন পরিবেশে মানুষের মতন তুচ্ছ প্রাণীর যেন অনুপ্রবেশ বৈধ নয়। যাই হোক, এইসব দেখতে দেখতে এগিয়ে চলেছি সোজা রাস্তা ধরে। ধীরে ধীরে আবিষ্কার করলাম কুয়াশা মাখা সেই বিশাল ইমারতের মৃতদেহকে। তবে মেজকর্তাকে তখনও দেখতে পাইনি আমি। মনে হলো একবার ডাকবো কি। তারপর ভাবলাম ডাকাডাকিতে ফল না পেলে নিজেরই কেমন অপ্রস্তুত মনে হবে নিজের কাছে। এর থেকে নিছক ঘোরাঘুরির বাহানায় একটু চারিদিকটা দেখি, হঠাৎ দেখা হয়ে গেলে সেভাবেই অভিনয়টা করব। ইটের স্তূপের চারিদিকে 2 চক্কর দিয়ে যখন কাউকেই দেখতে পেলাম না, তখন সিদ্ধান্ত নিলাম কাল যে ঘরটিতে আলোক রশ্মিটি প্রত্যক্ষ করেছিলাম সেই ঘরটির থেকে একবার ঘুরে আসা যাক, তাতে নিজের মনের সংশয়টাও দূর হবে। কোনো রকমে পা টিপে টিপে আগলা ইটের ওপর থেকে উঠে এলাম ঘরের শরীর সম্মুখে। তারপর নির্দিষ্ট ঘরে মুখ গলানো মাত্রই দেখতে পেলাম মেজকর্তা উপুর হয়ে পড়ে আছে ঘরের ভেতরে জন্মে থাকা হাঁটু সমান আগাছার ভেতরে। আমি দ্রুত তার পাশে গিয়ে ঝুঁকে পড়ে ডাকলাম, এ কি মেজকর্তা? মেজকর্তা, কি হয়েছে আপনার? আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন মেজকর্তা? আমি দ্রুত তার পায়ের পাতা, হাত, গলা এগুলো পরীক্ষা করলাম, কারণ এমন জঙ্গলে ঘরের ভেতরে সাপ বা বিষাক্ত পোকামাকড় থাকাটা অসম্ভব নয়। হতে পারে তেমন কোনো দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু না, তেমন কোনো চিহ্ন চোখে পড়ল না। আমি খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম ওখানে।
মাথার ওপর থেকে একটা কাক কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল, বোধহয় আমাকে প্রকৃতিস্থ করবার জন্যে। এমন সময় কানে ভেসে এলো সার্ভেয়ার সাহেবের গলা। বিভূতি, মেজকর্তা, এদিকে আছো তোমরা? আমি হন্তদন্ত হয়ে বাইরে এসে বললাম, সার্ভেয়ার সাহেব, সার্ভেয়ার সাহেব, এদিকে এই ঘরে আসুন। এই মেজকর্তা এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কি বলছো? তাই নাকি? কই দেখি। মেজকর্তা, মেজকর্তা, কি হয়েছে আপনার? বিভূতি, ধরো, দুজন মিলে ওনাকে এখনই বাড়িতে নিয়ে যেতে হবে। আমরা ধরাধরি করে মেজকর্তাকে বাড়িতে নিয়ে এলাম। মোহনলালকে সঙ্গে নিয়ে সার্ভেয়ার সাহেব চলে গেলেন সদর থেকে ডাক্তার আনতে, কিন্তু সে পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না মেজকর্তাকে। তার আগেই ওনার জ্ঞান ফিরে এলো। তবে প্রথমে চোখ খুলেই সে যেটি করল তা সত্যিই আশ্চর্যজনক। গায়ে চাপানো মোটা ওভারকোটের পকেট থেকে সে বের করল একটি ছোট্ট দেবী বিগ্রহ। মূর্তিটি ধাতব। দেবীর এক হাতে গদা এবং অন্য একটি হাতে একটা কাঁটা জিভের অংশ। শ্যাওলা ধরা মূর্তিটিকে ঘষে পরিষ্কার করা চিহ্ন রয়েছে। এতক্ষণে লক্ষ্য করলাম মেজকর্তার কোটের এক কোণায় চাক বেঁধে রয়েছে শ্যাওলার অংশবিশেষ। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, এই মূর্তি আপনি কোথায় পেলেন মেজকর্তা? এটি কোন দেবীর মূর্তি? প্রশ্ন করা মাত্রই মেজকর্তা আমার দিকে ভ্রুকুটি করে চাইলেন। চোখের অভিব্যক্তিতে স্পষ্ট অসংলগ্ন ভাব। চেহারা দেখলে মনে হয় হঠাৎ যেন সে আমার পরিচয় হারিয়ে ফেলেছে, এমন সন্দিগ্ধ চাহনি তার। পরক্ষণেই আমার ধারণার সত্যতা প্রমাণ করল মেজকর্তার প্রশ্ন। উনি বললেন, কাজ শেষ করতে পারবে তো? এর আগে ওরা পারেনি, তোমরাও পারবে। দেখি দেখি কেমন করে জমি পেয়ে যাও। আমি অবাক হলাম বললে ভুল বলা হবে। কি বলছে এগুলো মেজকর্তা? খানিক সময়ে কি করব বা কি বলা উচিত বুঝতে না পেরে চুপ করে থাকার পর বললাম, মেজকর্তা, আপনি একটু বিশ্রাম নিন তো। আমার মনে হয় আপনার শরীরটা সুস্থ নেই এখন। মুহূর্তেই মেজকর্তা যেন স্বাভাবিক হয়ে এলেন। বললেন, আমারও তাই মনে হচ্ছে। হঠাৎ হঠাৎ কেন জানি না একটু শীতটা বেশি লাগছে আমার। তোমারও কি তেমন বোধ হচ্ছে? মেজকর্তার কথায় সায় দিলাম ঠিকই, তবে উনি তো জানেন না ওনাকে এই পর্যন্ত নিয়ে আসতে গিয়ে আমার ও সার্ভেয়ার সাহেবের অবস্থা কি প্রকার হয়েছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়টায় শহরের দিকে তেমন ঠান্ডার পারদ না পড়লেও এখানে শীতটা বেশ ভালোই। তবে গতকালের শীত ও আজকের শীতের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু আমার শরীর আন্দাজ করতে পারেনি। বিশেষ করে সেই মুহূর্তে তো একেবারেই না। মেজকর্তা একটা বালাপোষ টেনে নিয়ে নিজের আপাদ মস্তক চাপা দিয়ে একেবারে চুপ করে গেল। তারও মিনিট 20 পরে সার্ভেয়ার সাহেব ও মোহনলাল এলো সদর থেকে ডাক্তার নিয়ে। আমি ওনার জ্ঞান ফেরা থেকে শুরু করে তারপরের সমস্ত ঘটনা বর্ণনা করলাম ওনাদের সামনে। মেজকর্তার কোনো সাড়া নেই, সংজ্ঞা নেই। অঘোরে ঘুমোচ্ছেন তিনি। ডাক্তারবাবু ধীরে ধীরে তার মাথার থেকে বালাপোষ টেনে নামাতেই আমরা প্রত্যেকেই মুহূর্তের মধ্যে চমকে উঠলাম। মেজকর্তা অমন পাথুরে চোখে যে না ঘুমিয়ে তাকিয়েই রয়েছেন, তা যেমন অপ্রত্যাশিত ঠিক তেমনই রোমাঞ্চকর। ডাক্তারবাবু এক ঝটকায় খানিক সোজা হয়েছিলেন, পরবর্তীতে কিঞ্চিত লজ্জিত হয়ে একটা অপ্রস্তুত হাসি ঠোঁটের কোণায় ফুটিয়ে তুলে আবার স্বাভাবিক হলেন। বললেন, আপনি আমায় বলুন, কোনো রকম অসুবিধা হলে? কোনো পোকামাকড় কামড়েছে কি? অথবা পড়ে গিয়ে কোনো রকম ইনজিউরি এসেছে কি? মেজকর্তার চেহারার কোনো পরিবর্তন নেই। দাঁত দুটো যেন লেগে গেছে বলে মনে হয়। বললাম, দাঁতের পাটি লেগে গিয়ে ফিট পড়ে গেল না তো? একটু দেখুন না। আমারও সেটাই মনে হচ্ছিল, একবার দেখুন তো। ডাক্তারবাবু তার ঠোঁট যুগল চোয়ালের দুই পাশের থেকে ফাঁক করে একবার দেখার চেষ্টা করতেই মেজকর্তার চোখের মনি অনির্দিষ্ট ঠিকানার থেকে সরে এসে ডাক্তারবাবুর দিকে স্থির হল। থমথমে গলায় বললেন, আমায় বিরক্ত করছেন কেন?
এখন এখন এখান থেকে যান, আমায় একা থাকতে দিন। হ্যাঁ, সময় হলে সব জানিয়ে দেব। কি জানিয়ে দেবেন মেজকর্তা? আপনার সকাল সকাল ওই জায়গায় যাওয়ার কি দরকার ছিল? একবার তো ডাকবেন আমাদের কাউকে, নাকি? বললাম তো চলে যান। রামদুলাল, এদের এদের চলে যেতে বলো। আমি আসছি নাট মন্দিরে সন্ধ্যার সময়। এই রামদুলালটিকে আপনার নাম নাকি? না না, আমার নাম বিভূতি। আমাদের মধ্যে কেউ নেই রামদুলাল। সার্ভেয়ার সাহেব, কি হলো বলুন তো? রামদুলাল নামের একজনকে আমি চিনি বাবু, তবে উনি কেন? দরজার কাছে মোহনলাল দাঁড়িয়েছিল সেটা লক্ষ্য করিনি। তার কথায় আমরা সবাই পেছনের দিকে ফিরলাম। সে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করছে দেখে ডাক্তারবাবু বললেন, দাঁড়ান দাঁড়ান, এখানে নয়। ওনার সামনে সব আলোচনা এখন ঠিক হবে না। আমার মনে হয় ব্যাপার চিকিৎসা বিদ্যার বাইরে গড়িয়েছে। এমন কাণ্ড গ্রাম অঞ্চলে বিরল নয়। কি বলতে চাইছেন কি ডাক্তারবাবু? আমি হয়তো বুঝতে পারছি উনি কি বলতে চাইছেন। চলুন আমরা বৈঠক ঘরে যাই। আমরা 4 জন বৈঠক ঘরে এলাম। ডাক্তারবাবু চেয়ারে বসে বললেন, আচ্ছা, তুমি কি বলছিলে এবার বলো দেখি। মোহনলাল ঘরের কোণের একটি মোড়ার উপরে বসে বলল, রামদুলাল নামের আমি যাকে চিনি, সে এই বাড়ির সঙ্গেই জড়িত ছিল এক সময়। কে সে? এই বাড়ির এক পুরুষ আগের জমিদার, অর্থাৎ প্রয়াত দুর্গারঞ্জন মুখার্জির বাবা হরিশ কুমার মুখার্জির সবচাইতে কাছের লোক ছিল এই রামদুলাল নামের এক পুরোহিত। তাছাড়া এখানে রামদুলাল বলে কেউ নেই বাবু। আরে সেই সময়কার রামদুলাল দিয়ে এখন কি হবে? মেজকর্তা কোন রামদুলালের কথা বলছে বিভূতি? আমাদের অফিসে এই নামে কেউ আছে নাকি? না সার্ভেয়ার সাহেব, আমার ধারণা মোহনলাল যে রামদুলালের কথা উল্লেখ করেছে মেজকর্তা তাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছেন। আর শুধু রামদুলাল নামটাই বা দেখছেন কেন? মেজকর্তা ওই আশ্চর্য দেবী মূর্তি যে ধ্বংসাবশেষের থেকে নিয়ে এসেছে সেটা তো এই বাড়ির এক পুরুষ আগের জমিদার হরিশ কুমার মুখার্জিরই বাড়ি ছিল। সব মিলে যাচ্ছে নাকি? তার মানে তুমি বলতে চাইছো ওই হরিশ কুমার মুখার্জির প্রেতাত্মা আমাদের মেজকর্তার উপর ভর করেছে? ধুর, যত সব আজগুবি চিন্তা ভাবনা। এই রবিবার ওই মটলেনে জ্যোতিষীর বাড়ি যাওয়াটাই তোমার বিচার বুদ্ধি লোপ করে দিচ্ছে। আগেও বলেছিলাম। ক্ষমা করবেন সার্ভেয়ার সাহেব, একটু অনধিকার চর্চা হবে ঠিকই, তবুও বলছি এই মটলেনবাসীর বাড়িতে কিন্তু মানুষের বিচার বুদ্ধি হরণ করবার বিদ্যে দেওয়া হয় না। যেটা হয়ে থাকে সেটি হলো আপনার মতো নাস্তিক মানুষদের মনে বহির্জাগতিক বাস্তবিকতার বীজ বপন করা। ব্যাখ্যা চাইলে তার যথাসম্ভব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, আর ঘটনাটি যদি চোখের সামনে এসে পড়ে তবে তার প্রমাণ দেখাতে এবং আমার খুব কাছের বন্ধুর বিপদের কথা জানতে পারলে এভাবেই না জানিয়ে চলে আসি। সময়কে যেন হঠাৎ থমকে দিয়ে বাড়ির প্রধান সদর দরজায় এসে দাঁড়িয়েছেন আমার পথ প্রদর্শক তারানাথ জ্যোতিষার্ণব। এবং ঠিক তখনই, আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন বলে তারানাথের পাশের থেকে বাড়ির ভেতরে প্রবেশ করল এ বাড়ির বর্তমান অধিপতি নিকুঞ্জ মুখার্জি। কি ব্যাপার ডাক্তারবাবু, এখানে কেন? তাহলে কি সত্যি দুর্ঘটনা ঘটে গেছে কোনো? সার্ভেয়ার সাহেব কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, আপনি জানলেন কি করে? ডাক্তার সাহেব, আপনি কি আসার সময় কোনো টেলিগ্রাম বা? না না, আমায় জানিয়েছেন এই ঠাকুরমশাই। দাঁড়ান, সম্পূর্ণটা না বললে বুঝবেন না। কল অফিসের গুরুত্বপূর্ণ কাজ মেটানোর পর আমারই এক অফিস কলিগের মুখে তারানাথ জ্যোতিষের ব্যাপারে জানতে পারি। হাতে সময় ছিল, তাই একবার চলেই গেলাম ঠিকানা নিয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, উনি আমার ব্যাপারে সমস্ত বৃত্তান্ত একেবারে পুঙ্খানুপুঙ্খ বলে দিলেন, এবং সাথে এও বললেন যে আমার পৈতৃক ভিটেতে নাকি একদিনের মধ্যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। ভাবলাম এখানে আপনারা রয়েছেন, যদি আপনাদের কোনো বিপদ হয়
তবে আর লজ্জার শেষ থাকবে না, তাই ওনাকে সঙ্গে করে নিয়েই চলে এলাম। উনি গুণী তান্ত্রিক জ্যোতিষী, আমার বিশ্বাস উনি থাকলে ক্ষয়ক্ষতি তেমন কিছু হবে না। আমি ট্রেনে আসার পথেই জানতে পারি আপনাদের সঙ্গে আসা বিভূতিবাবু ওনার বন্ধু, স্থানীয় মানুষ। ব্যাস এই হলো ঘটনা। এবার বলুন দেখি, সদরের ডাক্তারবাবুর এখানে আসবার উদ্দেশ্য কি? উত্তরটা দিলেন সার্ভেয়ার সাহেব। একটু তিক্ত কণ্ঠেই বললেন, উদ্দেশ্যটা জ্যোতিষীমশাই বলেননি বুঝি? তারানাথের পাকা গোবদাড়ির ফাঁকে একটা সূক্ষ্ম হাসির আভা খেলে গেল সার্ভেয়ার সাহেবের এই প্রশ্নের পর। সে তার ক্যামব্রিজের ছোলার মধ্যে থেকে একটি খাম বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই খামটি রেখে দিন আপনার কাছে। পরশু খুলে দেখবেন খামটি সকালবেলায়, তার আগে নয়। এখন বিভূতি, বলো দেখি কি হয়েছে এখানে। সার্ভেয়ার সাহেব খামটি অনিচ্ছাকৃতভাবে নিয়েই তার পকেটস্থ করলেন। আমি তারানাথের সামনে সকাল থেকে যা যা ঘটেছে সমস্তটা জানালাম। সব শুনে তারানাথ বলল, চলো দেখি মেজকর্তার ঘরে যাওয়া যাক। দেবী মূর্তিটি দেখলে বিষয়টি আন্দাজ করতে পারবো, যদিও তোমার মূর্তি বর্ণনায় যা অনুমান করতে পারছি তা মোটেও ভালো নয়। আমি হাতের ইশারায় তারানাথকে আমাদের ঘরটি দেখিয়ে দিলাম, যেখানে মেজকর্তা শুয়ে আছেন। সে সেদিকে এগিয়ে যেতে আমরাও তার পিছু নিলাম। তারানাথ ঘরের দরজার সামনে গিয়েই একবার থমকে দাঁড়ালো। মনে হলো কিছু একটা এমন প্রত্যক্ষ করেছে যা অজাগতিক। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে গিয়ে নিচু গলায় প্রশ্ন করল, মেজকর্তার নামের আদ্যক্ষর কি হ দিয়ে শুরু? আমি বললাম, না ঠাকুর মশাই, ওনার নাম সুরঞ্জন সোম। পদবী সোম? তবে বিশ্বামিত্র গোত্র দেখতে পাচ্ছি কেন? সে তো আমাদের গোত্র ঠাকুরমশাই, বললেন গৃহকর্তা নিকুঞ্জবাবু। তারানাথ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললে, বটেই, আপনারা ব্রাহ্মণ, আপনাদের হওয়াটাই স্বাভাবিক। আর মোহনলাল অর্থাৎ আপনার ভৃত্যের কথা অনুযায়ী আপনার এক পুরুষ আগের জমিদার অর্থাৎ আপনার ঠাকুরদার নামের আদ্যক্ষর হল হ, যার পুরো নাম হরিশ কুমার মুখার্জি। উনি মারা যাওয়ার পর সমস্ত উপাচার সম্পূর্ণ হয়েছিল কি? তা সঠিক জানি না ঠাকুরমশাই, তবে বাবার মুখে শুনেছিলাম অত্যাচারী ফিরিঙ্গিদের হাতে ঠাকুরদা মারা যান। আমাদের উত্তরের জঙ্গলটি দখল করে তারা বিশাল নীলকুঠি তৈরি করে জমিদারি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠাকুরদার তৎকালীন চেনা জানা থাকায় তেমনভাবে বিপরীত শক্তি চড়াও হতে না পারলেও ধীরে ধীরে কিছু একটা ষড়যন্ত্র বুনছিল। ক্রমে ঠাকুরদা বুঝতে পারলেন বল প্রয়োগে ফিরিঙ্গিদের সাথে তিনি পারবেন না, বরং তার বদলে এক নামজাদা কাপালিকের সাথে সুরাহার পথ জেনে এসে গোপনে শুরু করেন কোনো এক দেবীর আরাধনা। সে দেবীকে তুষ্ট করতে পারলে নাকি শত্রুপক্ষের নাশ নিশ্চিত ছিল। এই সমস্ত কাজে তাকে মদত দিত তারই কাছের পুরোহিত ও বন্ধু রামদুলাল। কিন্তু বলে না, ঘরের শত্রু বিভীষণ। আরাধনা ও সাধন কর্মের সুফল এলো ঠিকই, তবে ওই রামদুলাল কোনো ক্রমে ফিরিঙ্গিদের গুপ্তভাবে সবটা জানিয়ে দিয়েছিল। তাদের যোগাযোগ মাধ্যম যেহেতু অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, তাই সব কিছু ফিরে পাওয়ার পরেও একদিন ভোরবেলায় বাগানে পায়চারি করবার সময় ঠাকুরদা শূলবিদ্ধ হলেন। যদিও রামদুলালের এই পাপক্রিয়ার আন্দাজ ঠাকুরদা আগেই করতে পেরেছিলেন। আমরা সকলে স্তম্ভিত সে সময়। তারানাথ প্রশ্ন করল, সেটা কিভাবে, মানে কিভাবে বুঝতে পেরেছিলেন? তাহলে আপনাকে একটু আমার সঙ্গে ওপরে যেতে হবে ঠাকুরমশাই। কিছু মনে করবেন না, ওই ঘরে ব্রহ্মজ্ঞ ব্যক্তি ছাড়া প্রবেশ করায় আমার পিতার নিষেধ ছিল। আমরাও ছোটবেলায় সে ঘরে যাবার অনুমতি পেতাম না। আচ্ছা বেশ, আচ্ছা আপনারা এখানে থাকুন। মেজকর্তার এই মুহূর্তে কিছু লক্ষণের পরিবর্তন হবে ঠিকই, তবে দুর্ভাবনার কিছু নেই। হরিশ কুমার মুখার্জির ব্যাপারে জানাটা এখন খুব জরুরি। এই বলে তারানাথ নিকুঞ্জবাবুর সঙ্গে ওপরে চলে গেল। আমি ঘরের মধ্যে অন্য বিছানার ওপরে গিয়ে বসে পড়লাম, আর বাকিরা বৈঠকের দিকে হেঁটে চলে গেল। দৃষ্টি আটকে রইল মেজকর্তার শাহিত দেহাবয়বের দিকে।
খারাপ লাগলো এটা ভেবে যে আমাদের একটু অসতর্কতার কারণে আজ উনি একটা বিপদে পড়লেন। নিকুঞ্জবাবুর সঙ্গে তারানাথের দেখা হওয়া থেকে শুরু করে তার এই মুহূর্তে এখানে পৌঁছানো পর্যন্ত যে আশ্চর্য ঘটনা কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল, তাকে কেবলই সমাপতন নাকি এর পেছনেও অন্য কোনো ব্যাখ্যা লুকিয়ে আছে? আমিও পৈতেধারী ব্রহ্মজ্ঞ মানুষ, তবুও সার্ভেয়ার সাহেবকে একা রেখে ওদের সঙ্গে ওপরে যাওয়াটা শোভা পাবে না দেখেই রয়ে গেলাম। এমনিই সার্ভেয়ার সাহেব মর্মাহত হয়েছেন নিজের নাস্তিকতাকে পোষণ করতে না পেরে। তারানাথ এবং নিকুঞ্জবাবু ফিরে এলেন প্রায় ঘন্টা দুয়েক বাদে। আমি উৎসুক হয়ে এগিয়ে যেতেই তারানাথ নিচু গলায় বলল, এখন নয়, পরে আমি সব বলছি। বলে সে ধীরে ধীরে মেজকর্তার গায়ের বালাপোষ তার হাতের প্রতিকৃতি অনুমান করে ধীরে ধীরে উঁচু করতেই তার হাতের মুঠোয় ধরে রাখা ওই ধাতব বিগ্রহটি দেখতে পেলাম। নিকুঞ্জবাবু বিস্ফারিত চোখে তারানাথের দিকে চাইল। সে বলল, মা পীতাম্বরীর মূর্তি। আমার ধারণা একেবারে সঠিক। তাহলে এখন উপায়? আচ্ছা বিভূতি, মেজকর্তা অবচেতন মনে রামদুলালকে নাট মন্দিরে কখন যাবে বলেছিল? সন্ধ্যাবেলায় ঠাকুরমশাই। উনি বলেছিলেন সন্ধ্যাবেলায় নাট মন্দিরে যাবেন। বেশ, তাহলে আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওনার কোনো বড় বিপদ হবে না তো ঠাকুরমশাই? বিপদ হতে পারত যদি হরিশ কুমার মুখার্জির এই অন্তিম জীবন বৃত্তান্ত না পড়তাম। উনি লিখে রেখে গিয়েছিলেন নিজের শেষ জীবনের কিছু কথা। সেগুলো যদি নিকুঞ্জর বাবা দুর্গারঞ্জন তার বাবার স্মৃতিস্বরূপ না রেখে দিত তবে কি হতো বলতে পারি না। যাই হোক, এবার বলো বিভূতি, যেখানে যে ঘরের থেকে মেজকর্তাকে তুলে নিয়ে এসেছ সেখানে কি কোনো গর্ত দেখেছ? মনে পড়ে গেল আমার জায়গাটার পরিস্থিতি। সেই মুহূর্তে যদিও ওসব লক্ষ্য করার সুযোগ হয়নি, তবে যতটা জঙ্গল ভর্তি জায়গায় মেজকর্তা পড়েছিলেন সে ব্যাপারে আবার বললাম তাকে। তারানাথ একটু চিন্তা করে বলল, আচ্ছা নিকুঞ্জ, তুমি বাকিদের নিয়ে এখানে থাকো। ডাক্তারবাবু চাইলে চলে যেতে পারে। আমি একটু বিভূতিকে নিয়ে তোমাদের ওই পুরনো বাড়িতে যাচ্ছি। ঘটনাস্থলে একবার না গেলে বিষয়টা খোলতাই হচ্ছে না। অপেক্ষা করো, আসছি আমরা। আমরা দুজন বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। বৈঠক ঘর পেরোনোর সময় লক্ষ্য করেছিলাম সার্ভেয়ার সাহেব একবার আমাদের দিকে চাইলেন। পরক্ষণেই আমার চোখে চোখ পড়তেই উনি নিজের নজর সরিয়ে নিলেন নীরসভাবে। পথে বিশেষ কোনো কথা হলো না আর। তারানাথ বয়সে প্রায় আমার দ্বিগুণ হলেও তার হাঁটবার গতিকে টেক্কা দেওয়া সত্যিই কষ্টকর ব্যাপার। আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারানাথকে নিয়ে গেলাম ওই ঘরে যেখানে পড়েছিল মেজকর্তা। এবার ঠান্ডা মাথায় সেখানে অনুসন্ধিৎসু দৃষ্টি ফেলতেই দেখতে পেলাম একটা বিশেষ জায়গা। একটি অস্থায়ী গর্তকে আগাছা ও মাটি দিয়ে ভরাট করবার চেষ্টা করা হয়েছে। তারানাথের চোখও সেই দিকে আটকে আছে। খানিক নীরবতার পর সে বলল, মিলে গেছে বিভূতি, প্রায় শতাব্দী পূর্বের ঘটনার পূর্ণাভিষেক হয়েছে। এবার তাহলে তুমি শোনো। নিকুঞ্জর সাথে ওপরে গিয়ে আমি হরিশ কুমার মুখার্জির জবানবন্দিতে কি পড়ে এলাম। নীলকর সাহেবরা মুখুজ্জেদের উত্তরের জঙ্গল দখল করে সেখানে নীল চাষ সহ পাকাপাকি বাসস্থান তৈরি করে ফেলে। উন্নত অস্ত্রশস্ত্র এবং লোকবল না থাকার কারণে সেই সময় হরিশ কুমার তেমন কিছু করে উঠতে পারেন না। তবে এভাবে চলতে থাকলে একদিন তার বাসভবন পর্যন্ত উচ্ছেদ করবে ফিরিঙ্গিরা। এই ভয়তে সে কামাখ্যার এক খ্যাতনামা কাপালিকের কাছে গিয়ে ওই বিপদের থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চায়। ওই কাপালিক একটি দুর্লভ ধাতুর মা পীতাম্বরী দেবীর মূর্তি হরিশ কুমারকে দিয়ে বলে তার শয্যাগৃহের মেঝে খনন করে সেই মূর্তিটিকে পুঁতে রাখতে মাটির তলায়, এবং এই প্রতিশ্রুতিও দেয় যদি এক মনে দেবীর আশীর্বাদ আরাধনা সে করতে পারে টানা 5 দিন নির্জলা উপোস করে, তবে দেবী তাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবেন।
হরিশ কুমার সেখান থেকে মূর্তি নিয়ে ফিরে এসে বাড়িতে যথাস্থানে সেটি পুঁতে দিলেন এবং 5 দিন ব্যাপী অতি কষ্টে গুরুর আদেশ পূর্ণ করা মাত্রই শোনা গেল নীলকর ফিরিঙ্গিদের ভেতরে অন্তর্বর্তী কিছু মর্মান্তিক অশান্তির জন্য তারা উত্তরের জঙ্গলের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে হলোও তাই। দিন দুয়েকের মধ্যে ওই এলাকা ফাঁকা হয়ে গেল এবং হরিশ কুমার গিয়ে পুনরায় নিজের স্থাবর সীমানা বেঁধে ফেললেন কাটা তার দিয়ে। তবে রামদুলাল নামের তার প্রিয় বন্ধু এসব সবই জানত। তাকে হরিশ কুমার কিছু গোপন করেনি। সে ফিরিঙ্গিদের আগের থেকেই জানিয়েছিল সব ব্যাপারে চোরাইভাবে, তবে তারা এসব বিশ্বাস করেনি। পরবর্তীতে যখন তারা বুঝতে পারে রামদুলালের কথায় ভুল নেই, হতে পারে সে কারণেই তাদের ছত্রভঙ্গ হয়েছে, তখন তাদের মধ্যে কজন এসে এক সন্ধ্যায় এই বাড়ির নাট মন্দিরের বারান্দায় হরিশ কুমারকে পেছন থেকে হত্যা করে। এটুকু বলে তারানাথ থামল। আমি স্তম্ভিত হয়ে সবটা শুনলাম। তারপর প্রশ্ন করলাম, তাহলে রামদুলালের কি হলো? হ্যাঁ, আমি জানতাম এই প্রশ্ন তুমি করবে। হরিশ কুমার মুকুজ্জে লিখেছিলেন তার নীলকরদের থেকে মুক্তি পাওয়া পর্যন্ত কাহিনী। তারপর আর কিন্তু তিনি দুয়ার ধরেননি। তারপরের থেকে লিখেছে তার একমাত্র ছেলে দুর্গারঞ্জন মুখার্জি, অর্থাৎ নিকুঞ্জর বাবা। তিনি লিখেছেন তারপর দীনবন্ধু মা পীতাম্বরীর অভিশাপে পঙ্গু হয়ে বাকি জীবনটুকু ছিলেন, তবে বেশি দিন বাঁচেননি। বেঈমানির শাস্তি তো শুধু মৃত্যু হতে পারে না বিভূতি। বেঈমানি করলে আগে যন্ত্রণা পেতেই হবে। তবে আপনি যে বললেন পুরনো কাহিনীর প্রত্যাবর্তন হয়েছে, তা কেন? হ্যাঁ, প্রত্যাবর্তনই বটে। কারণ গোড়ারা হরিশ কুমারকে খুন করে তার দেহ নিয়ে চলে যায় বাড়ির থেকে। তখন দুর্গারঞ্জন অনেক ছোট। আতঙ্কে জমিদার বাড়ির সকলেই চম্পট দেয় অন্যত্র, পাছে তাদের বংশ প্রদীপের উপরে কোনো আঁচ না আসে। তাই শাস্ত্র মতে অনেক পরে শ্রাদ্ধ শান্তি করলেও তা পূর্ণতা পায়নি। অপঘাতে মৃত হরিশ কুমার মুখার্জি শান্তি পায়নি। কিন্তু এতদিন পর তাকে মুক্তি দেওয়ার পথ কোথাও না কোথাও খুলে দিয়েছে নিকুঞ্জ নিজেই। অবাক হয়ে প্রশ্ন করলাম, নিকুঞ্জবাবু? সে কি করে কি করল? আর তার সঙ্গে মেজকর্তার সম্পর্কই বা কি? সম্পর্ক একটাই বিভূতি। কাল তোমাদের স্টেশনে আনতে যাওয়ার সময় নিকুঞ্জ তার গাড়ির চালক ভূপতিকে তামাশার ছলে বলে যে তোমরা আসছো তাদের পুরনো বাড়ি, অর্থাৎ এই বাড়ির ভেতরকার জমি খনন করে গুপ্ত ধন উদ্ধার করতে, এবং বোকা গাড়োয়ান সে কথা বিশ্বাস করে ফেলে। এবং আমি যদি ভুল না হই, ঠিক আজ ভোরবেলাতেই ভূপতি সবার চোখের আড়ালে এই বাড়িতে এসে খোঁড়াখুঁড়ি শুরু করে গুপ্তধন পাওয়ার লোভে। ফলে খুঁড়তে খুঁড়তে যখন সে হরিশ কুমারের পুঁতে রাখা ওই মা পীতাম্বরীর মূর্তিটি এই ঘরে পেয়ে যায়, ঠিক তখনই তোমাদের মেজকর্তা প্রাতঃভ্রমণে আসে এই পথে, এবং তার চোখে পড়ে যাওয়াতেই ভূপতি সব ছেড়ে পালিয়ে যায়। সকাল থেকে ভূপতির পাত্তা পেয়েছো কি? কই না, সত্যি তো তাকে তো দেখিনি। তো মেজকর্তা এই ঘরে এসে যখনই দেখে ওই মূর্তিটি এখানে পড়ে আছে, তখনই সে কৌতূহলবশত সেটি হাতে তুলে নেয় এবং নিজের কোটের অংশ দিয়ে সেটিকে পরিষ্কার করবার চেষ্টা করে। এ বাড়ির একাগ্র ভক্ত হরিশ কুমারের অতৃপ্ত আত্মা তাতে সজাগ হয়ে ওঠে এবং মুহূর্তেই আশ্রয় করে নেয় তোমাদের মেজকর্তার শরীরে। সে এখন সেই সময়কালে চলে গেছে বিভূতি। যেহেতু আজ সন্ধ্যায় মেজকর্তার নাট মন্দিরে বসবার কথা উল্লেখ করেছে, তাহলে আজকেই সেই রাতের প্রতিচ্ছবি আমরা দেখতে পাব, যেটা তার মৃত্যুর দিন ঘটেছিল। তাহলে তো মেজকর্তাকে বাঁচানো যাবে না ঠাকুরমশাই। তিনি তো মারা পড়বেন হরিশ কুমারের মতন। আমি থাকতে সেটা হতে দেব বলে তোমার মনে হয়? এখন চলো, বিকেল হয়ে আসছে, বাড়িতে ফিরে যাওয়া যাক।
আমরা ফেরার পথ ধরলাম। তারানাথ যে শুধুমাত্র অলৌকিক ক্ষমতার অধিকারী নয়, একজন বিচক্ষণ দার্শনিকও বটে, সেই কথা ভুলে গেলে চলে না। এর আগে সিমডেগায় পাসাং মারার গানের ব্যাপারে অবগত করে গেছিল অমর জীবন, যদিও তার সঠিক পরিচয় আমাকে এসে প্রথমে দেয়নি। নিজের নাম আমায় বলেছিল মৃত্যুঞ্জয়। কিন্তু তারানাথের অপরিসীম ক্ষমতার নজির সে দেখিয়ে গিয়েছিল একদিন মাত্র এসেই। সেদিনের কথা মনে পড়লে আজও মন এবং বিচার বুদ্ধির ক্ষমতা হারিয়ে যায় আমার। বিহার ওড়িশার বর্ডার সংলগ্ন সেই দুর্লভ পাহাড়ের ওপরে আমরা তাঁবু করেছি। আমরা বলতে এই আমি, সার্ভেয়ার সাহেব, মেজকর্তা সহ আরও জনাতিনেক লোক। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রত্যেকে লক্ষ্য করছিলাম আমাদের তাঁবুকে কেন্দ্র করে থাকা আশপাশের পাহাড়গুলো প্রতি রাতেই আমাদের চোখের আড়ালে একটু একটু করে সরে আসছে আমাদের দিকে, যেন প্রকৃতির ওই ভয়ঙ্কর সৌন্দর্যের বুকে মানব জাতির অবাধ চলাচল তারা মেনে নিতে পারছে না, আমাদের পিষে মেরে ফেলে দিতে চাইছে। অমন চলতে থাকাকালীন এক রাতে আমার কোনো মতেই ঘুম আসছিল না। একা একা তাঁবু থেকে বাইরে বেরিয়েছিলাম। মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে তারানাথকে ডেকেছিলাম। আমাকে জীবনের সব থেকে বেশি চমকে দিয়ে তারানাথের আবির্ভাব হয়েছিল সেখানে। সে বলেছিল, একটা সমস্যা আমি এখনই মিটিয়ে দিচ্ছি। পাহাড়েরা কাছে এগিয়ে আসছে বলছিলে না? এবার তাকিয়ে দেখো তো। আরে দেখো দেখো, আমি এখন বেশিক্ষণ থাকতে পারবো না। তাকিয়ে দেখেছিলাম সত্যি সেসব এগিয়ে আসা পাহাড়ের সারি আবার যথাস্থানে ফিরে গেছে, যা পরবর্তী যে কদিন ওখানে ছিলাম আর এগিয়ে আসতে পারেনি। তারানাথ সূক্ষ্ম দেহ নিয়ে চলে যাওয়ার সময় বলে গেছিল, এটার ব্যবস্থা আমি করে গেলাম। বাকি সব কিছু ঠিক করার জন্য সমাধান ঠিক এসে পৌঁছবে কালকেই। এর পরের দিনই সেখানে অমর জীবন পৌঁছেছিল। উফ, এইসব দিনের কথা মনে পড়লে আজও মনের ভেতরটা কেমন চঞ্চল হয়ে ওঠে। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে জমিদার বাড়িতে ফিরে এলাম আমরা। তারানাথ ও গৃহকর্তা নিকুঞ্জবাবুর সঙ্গে যেন সমাধানসূচক অনেক কথাই ওই হরিশ কুমারের জীবনশৈলী পড়বার সময়কালেই হয়ে গেছে। তাই তাদের মুখে কথা না হলেও দু একবার যেন দেখলাম চোখের ইশারায় কিছু বলা বলি হলো। এবং দুপুরের খাওয়া দাওয়া সন্ধ্যার খানিক আগে আমাদের শেষ করিয়ে নিকুঞ্জবাবুর কথায় মোহনলাল যেন কোথায় চলে গেল। কেবল খেতে বসে তারানাথ বলল, আজ সন্ধ্যার সময় মেজকর্তার সুরঞ্জন সোমবাবু একা একাই ওই পুরনো জমিদার বাড়ির অঞ্চলে চলে যাবেন। কেউ বিচলিত হবেন না এবং কেউ পিছুও নেবেন না। আমরা যাব পরে গোপনে, এবং আমি না বলা পর্যন্ত কেউ ওই দেবী মূর্তির বিগ্রহ স্পর্শ করবেন না। জানি নিয়তিকে খণ্ডাতে পারবে না কেউ, তবুও আমার সাবধান করবার কথা করে রাখলাম। আমরা কেবল হব দর্শক। তারানাথের কথায় কেউ অমত প্রকাশ করল না। দেখলাম নির্মলবাবু অর্থাৎ সার্ভেয়ার সাহেবও খানিকটা যেন দমে এসেছেন। আমরা প্রত্যেকে আলো নিভিয়ে প্রমাদ গুনলাম। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। চারিপাশটা এতই নীরব যেন মনে হয় সকলেই ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যেই একটা খচখচে শব্দ আমার কানে এসেছে বলে আমি খানিক তৎপর হয়েছি। ভুল নয়, বাড়ির সদর দরজা থেকে ঝকঝকে জ্যোৎস্নার আলো আসছিল ঘরের ভেতরে। সেই আলো মুহূর্তেই ম্লান হতেই দেখলাম মেজকর্তা দ্রুত পদে বেরিয়ে গেল বাইরের দিকে। আরও মিনিট দুয়েক পরে তারানাথের কণ্ঠ শুনতে পেলাম, এবার সকলে চলো আমার পেছন পেছন। নিকুঞ্জবাবু, মোহনলালকে সেভাবে সব বলা আছে তো? সব বুঝিয়ে দিয়েছি, ওর ওপরে আমার বিশ্বাস আছে ঠাকুরমশাই। তাদের মধ্যে কি পরিকল্পনা হয়েছে বা কি নিয়ে কথা বলছে সে প্রশ্ন করার সময় এখন নয়, তাই চুপ করে গিয়ে তারানাথের পিছু নিলাম। আমরা একত্রে বিড়ালের মতো নিঃশব্দে এগোচ্ছি এবং মাঝে মাঝে তারানাথের হাতের ইশারায় দাঁড়িয়ে পড়ছি। অবশেষে এভাবে যখন ওই পুরো জমিদার বাড়ির সামনে পৌঁছালাম,
তখন শুনতে পেলাম কোনো ছুঁচলো জিনিস দিয়ে মাটি কোপানো শব্দ আসছে ওই নির্দিষ্ট ভগ্ন ঘরের ভেতর থেকে। নিকুঞ্জবাবু চাপা গলায় বললেন, ঠাকুরমশাই, মেজকর্তা মাটি খুঁড়ছেন। তাহলে কি এখনই ভূপতি আসবে, যদি আমার অনুমান ঠিক হয়। আমি রহস্যে তখন জর্জরিত হয়ে অপেক্ষা করছি কিছু একটা আশ্চর্যের। সম্মুখের দৃশ্য যেন আমায় জমিয়ে তুলেছে বরফের মতন। এমন সময় তারানাথের বলা কথাকে মন্ত্রের মতো সত্য প্রমাণ করে চোরা পদক্ষেপে ঘরের ভেতরে প্রবেশ করল নিকুঞ্জবাবুর গাড়োয়ান ভূপতি। তরক্ষণেই ঘরের ভেতরে একটা ধস্তাধস্তির শব্দ এবং চোখের নিমেষেই দেখলাম ভূপতি ওই দেবী পীতাম্বরীর মূর্তি 2 হাতের মুঠোয় চেপে ধরে রুদ্ধশ্বাসে বেরিয়ে ছুট দিল উত্তরের জঙ্গলের দিকে। আমি নিজেকে এক মুহূর্ত থামাতে পারলাম না। মন যেন অনুমান করে নিয়েছিল ওই মূর্তি মেজকর্তা মাটিতে যথাস্থানে পুঁতে দিলেই হরিশ কুমারের আত্মা শান্তি পাবে। তাই কারোর কোনো কথা না শুনেই ছুট দিলাম ভূপতিকে লক্ষ্য করে। একবার পেছন থেকে তারানাথের বিভূতি যেও না বিভূতি শুনতে পেয়েছিলাম, কিন্তু তখন আমার অদম্য মন যেন ঠিক করে ফেলেছে গন্তব্যের ঠিকানা। রূপলি জ্যোৎস্না আমায় বন্ধুর মতো সাহায্য করছে ভূপতিকে লক্ষ্য করে ছুটতে। তবে চোরের দৌড়ের সঙ্গে পেরে ওঠা সত্যিই কঠিন কাজ। অবশেষে তার নাগাল পেলাম যখন একটি বড় দৈত্য প্রমাণ গাছের কাণ্ডে সে ধাক্কা খেয়ে পড়ে গেল মাটির ওপরে। তার হাতের থেকে দেবী মূর্তি ছিটকে চলে গেল খানিকটা দূরে। আমি প্রথমেই সেটি হাতে তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতেই অদূরে সমবেত পায়ের শব্দ শুনতে পেলাম, যেগুলি ছুটে আসছে আমারই দিকে। খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারলাম তারানাথ সহ বাকিরা এসে দাঁড়িয়েছে সম্মুখে। ভূপতি চরম চোটগ্রস্ত হয়ে উঠবার ক্ষমতা হারিয়েছে। তবে এই সময় ঘটে গেল একটা অপার্থিব ঘটনা। আমার হাতে ধরা ধাতব দেবী মূর্তির থেকে মন্থর গতিতে বের হতে থাকল নীল রেণুকা সমৃদ্ধ আলোক তরঙ্গ। অর্থাৎ তারানাথের কথা অনুযায়ী এই আলোক তরঙ্গ তখনই সৃষ্টি হয় যখন অত্য অঞ্চলে কোনো প্রকার শুভ শক্তির সঞ্চার হয়। এই আলোর ছটা গিয়ে পড়েছে তারানাথের রহস্যময় মুখের ওপরে। আমি নিশ্চিত এই অপার্থিব লীলা আমি এবং সে ছাড়া অন্য কেউ দেখতে পারছে না। তারানাথ বলল, এখনই ওই ভগ্ন বাড়িতে ফিরে চলো। এই মূর্তি মেজকর্তার হাতে ফিরিয়ে দাও। ওখানেই শেষ করতে হবে এই অভিশাপের ঘেরাটো। আর তোমায় বললাম যে কিছুতেই ওই মূর্তি হাতে ধরার নিষেধ, বারণ শুনলে না। যাই হোক, তাড়াতাড়ি চলো। এই নিষেধ না শোনায় কি হয়েছিল তা পরে বলছি। ফিরে এসে তারানাথের কথা মতো মা পীতাম্বরীর মূর্তি মেজকর্তার হাতে দিতেই তিনি ক্লান্ত হাতে খুঁড়ে রাখা গহ্বরের মধ্যে মূর্তি রেখে দিয়ে সেটি মাটি চাপা দিয়ে দিলেন। সেই মুহূর্তেই পাশের কোনো এক বৃক্ষের শাখা প্রশাখা আন্দোলিত করে হাওয়ার সঙ্গে মিশে গেল একটি তৃপ্ত নারী কণ্ঠের হাসি। তারানাথ কপালে জড়ো হাত স্পর্শ করে ঊর্ধ্বমুখে প্রণাম করল। আমরাও সে ক্রিয়ার থেকে বিরত রইলাম না। এতক্ষণে সার্ভেয়ার সাহেব থমথমে গলায় বললেন, ঠাকুরমশাই, এবার তাহলে ধরাধরি করে মেজকর্তাকে নিয়ে যাই বাড়িতে। নিয়ে যেতে তো হবেই, তবে কাল ভোর ভোর তোমাদের সকলকে কলকাতায় ফিরতে হবে। এ জায়গায় পরে এসো কিছুদিন। মেজকর্তাকেও একটু সামলে উঠতে দাও। আর 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 কি ঠাকুরমশাই? তারানাথ রহস্যজনকভাবে সার্ভেয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনার কাছে ওই খামটি আছে তো, যেটি কাল দুপুরে খুলতে বলেছিলাম? আছে। তাহলেই হবে। এবার চলুন। সেই রাত আমরা জমিদার বাড়িতে কোনো রকমে কাটিয়ে ফিরে এলাম কলকাতায় ভোরের ট্রেন ধরে। তারানাথ ফিরল না, স্টেশনে এসে বলল, তোমরা যাও, আমার এক ভক্তের কথা খুবই মনে পড়ছে। এখন আর সচরাচর বেরোনো হয় না, যাই একটু ঘুরেই আসি। জোর করলাম না তাকে। কলকাতায় ফিরে এসে আমিও একটু ব্যস্ত হয়ে পড়লাম একটা অপ্রত্যাশিত দুর্ভোগে।
স্ত্রী পেটে জটিল রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বাড়ি আসা মাত্রই খবর পেলাম। বাবা ছুটে এসেছেন গ্রামের বাড়ির থেকে। সেই বিপত্তি থেকে বের হতে সময় লাগলো প্রায় 2 মাস। তারপর একদিন তারানাথের বাড়িতে গেলাম ছুটির দিন দেখে, এবং পৌঁছে দেখলাম আমায় অবাক করে মটলেনের ওই জরাজীর্ণ ঘরে বসে রয়েছে আমাদের অফিসের সার্ভেয়ার সাহেব নির্মলবাবু। তারানাথ আমায় দেখে সাদরে আপ্যায়ন করে বললে, এসো হে বিভূতি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সেই কারণেই তো নির্মলবাবুকেও আজকের তারিখ পাঠিয়েছি। বসো। কেন বলুন তো, কি ব্যাপার? আরে বসো বসো নির্মলবাবু, এবার আপনি খামটি বের করে পড়ুন। নির্মলবাবু পকেট থেকে খাম বের করতেই মনে পড়ে গেল সেই ঘটনার কথা। উনি খামের ভেতর থেকে একটা চিরকুট বের করে পড়তে শুরু করলেন। মাঘ মাসের 15 তারিখ আপনি আমার বাড়িতে আসবেন, এবং না আসা পর্যন্ত এই পত্রের ব্যাপারে কাউকে কিছু জানাবেন না। বিভূতি ওই পীতাম্বরী দেবীর বিগ্রহ আমার বারণ থাকা সত্ত্বেও স্পর্শ করবে, এবং সেই কারণেই তার স্ত্রী পড়বে এক চরম অসুখে। সে অসুখ সহজে সারবার নয়। অবশেষে উক্ত দিনে আপনারা একত্রিত হলে বাকিটা জানাব। চরম শীতের শীতলতাকে নিমেষে উড়িয়ে দিয়ে উত্তেজনার পারদ চড়তে থাকলো নিমেষেই। আজই মাঘ মাসের 15 তারিখ, এবং এই কথা তারানাথ জানিয়ে দিয়েছিল আজ থেকে অনেক দিন আগে, যেদিন সে নিকুঞ্জবাবুর বাড়িতে গিয়েছিল। নির্মলবাবু বললেন, আপনি যখন জানতেনই তখন বিভূতিকে আগের থেকে সতর্ক করেননি কেন? তারানাথ হুকুন নলটা মুখে নিয়ে তাতে বিক্ষিপ্ত কয়েকটি টান দিয়ে বলল, এটাকে 2 রকম ভাবে নিতে পারো বিভূতি। এক, গুরু বাক্য অমান্য করবার ভোগান্তি, অথবা নিয়তিকে বা বিধির বিধানকে অভগ্ন আকারে রেখে দেওয়া যায়, তাকে চাইলেই পরিবর্তন করা যায় না, এই বাণী আকারেও। অদৃষ্টের লিখন বদলানো কি তোমার আমার মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আমরা কেবল সতর্ক করতে পারি। কি বুঝলে? রাজপ্রতাপের ঠেকে শুনছিলেন একটি তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, তারানাথ ও পীতাম্বরীর অভিশাপ। গল্পের লেখক, কথক ও তারানাথতান্ত্রিকের চরিত্রে আমি রাজপ্রতাপ বসু। অন্যান্য চরিত্রে সন্তু এবং রাজপ্রতাপের ঠেকের অন্যান্য কলা কুশলীরা। গল্পের শব্দ সংযোজন ও আবহে টিম রাজপ্রতাপের ঠেক। পোস্টার ডিজাইনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এই জাতীয় গল্প আরও শুনতে হলে আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের উৎসাহ প্রকাশ করুন। গল্পটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত মহলে গল্পটিকে শেয়ার করে আমাদের রাজপ্রতাপের ঠেক চ্যানেলটির পরিবার সদস্য হয়ে যাওয়ার সুযোগ করে দিন। তারানাথ তান্ত্রিক চরিত্রের আসল স্রষ্টা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারপর তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের এই নিবেদন আমরা শেষ করছি। ফিরব খুব দ্রুত পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।